ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এসএলএসটি লেভেলের অর্থাৎ পিজি 11-12 যে ইতিহাস পরীক্ষা আগামী দিনে হতে চলেছে অর্থাৎ আগামী বছর, বিজ্ঞপ্তি বা নোটিশ এবং ফর্ম খুব শীঘ্রই বেরোবে বলে আশা করা যাচ্ছে। সেই এসএলএসটি লেভেলের ইতিহাসের বিষয় নিয়ে আজকের আমার ভিডিও। বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আমি 125 পর্যন্ত অর্থাৎ 1 থেকে 125 পর্যন্ত 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কিভাবে টু দ্য পয়েন্টে তথ্যপূর্ণভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হয় তা আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা প্লেলিস্টে গেলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে 126 থেকে শুরু করব। আজকে প্রথম প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি ছিল? 1789 20 জুন। উত্তর বলছি, ফরাসি বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত আইন অনুযায়ী স্টেট জেনারেলে সম্প্রদায় পিছু একটি করে ভোটদানের অধিকার স্বীকৃতি ছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সম্প্রদায় পিছুর পরিবর্তে মাথাপিছু একটি করে ভোটদানের দাবি করলে ফরাসি সম্রাট সভার অধিবেশন বন্ধ করেছেন। 20 জুন প্রতিনিধিগণ এসে দেখেন সভাগৃহ তালাবন্ধ। তখন তারা পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন যে যতদিন পর্যন্ত ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচিত না হয় ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এটি টেনিস কোর্ট শপথ নামে পরিচিত বা খ্যাত। কিছু এখানে তথ্য দিয়ে রেখেছি। একটা, টেনিস কোর্ট শপথের নেতৃত্ব দেন কিন্তু মিরাবোটাও কিন্তু নেতৃত্বের নাম কিন্তু তোমরা এর মধ্যে উল্লেখ করে দিতেই পারো। পরের প্রশ্ন, জার্মানির ঐক্য সাধনে বিসমার্ক কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর বলছি, জার্মানির ঐক্য সাধনে বিসমার্ক রক্ত ও লৌহ নীতি প্রয়োগ করেন। বিসমার্ক মোট 3টি যুদ্ধের মাধ্যমে যথা স্লেজউইক হলস্টাইনের জন্য ডেনমার্কের সঙ্গে 1864 সালে, উত্তর জার্মানির জন্য অস্ট্রিয়ার সঙ্গে স্যাডওয়ার যুদ্ধ, স্যাডওয়ার যুদ্ধ 1866 সালে, এবং দক্ষিণ জার্মানির জন্য ফ্রান্সের সঙ্গে সেডানের যুদ্ধ 1870 খ্রিস্টাব্দে। এই 3টে যুদ্ধের দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। ভিয়েনা সন্ধি প্রয়োগের মাধ্যমে ভিয়েনা সন্ধি, প্রাগের সন্ধি এবং ফ্রাঙ্কফুর্টের সন্ধি দ্বারা এই 3 যুদ্ধের অবসান হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পরের প্রশ্ন আসা যাক। জার্মানিতে ওয়েল্ট পলিটিক বলতে কি বোঝেন? উত্তর বলছি, পৃথিবীতে জার্মানির প্রাধান্য প্রতিষ্ঠার জন্য কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্কের শান্তি ও পরিতৃপ্তির নীতি ত্যাগ করে এক সর্বাত্মক আগ্রাসী নীতি গ্রহণ করে, নৌশক্তি পুনর্বিন্যাস করে এবং সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে জার্মানির প্রভাব সারা বিশ্বময় ছড়িয়ে দিতে চেয়েছিলেন। কাইজার দ্বিতীয় উইলিয়াম কর্তৃক সমগ্র বিশ্বময় জার্মানির প্রভাব সৃষ্টির এই প্রয়াসকে ওয়েল্ট পলিটিক বলে। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মের উত্থানের সামাজিক পটভূমি কি ছিল? উত্তর, বৈদিক যুগের শেষের দিকে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মীয় সমাজজীবনে বিভেদের প্রাচীর গড়ে ওঠে। সমাজে নারী তার মর্যাদা হারায়, বৈশ্য ও শূদ্রগণ সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হয়। এমতাবস্থায় বৌদ্ধদেব নারী সমাজ, পতিতাদস্যু সকলকে সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেন এবং আধ্যাত্মিক পিপাসা নিবৃত্তির সুযোগ প্রদান করেন। সামাজিক সাম্যের বাণী প্রচার করে তিনি সকলকে কাছে টেনে নেন এবং মঠে
সন্ন্যাস গ্রহণের সুযোগ দান করে। এর ফলে বৌদ্ধ ধর্ম সমাজের সর্বস্তরের মানুষের নিকট গ্রহণযোগ্য হয়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের পতন কেন হয়েছিল? উত্তর, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে অনেকে অশোকের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ও এই কারণে ব্রাহ্মণ্য সম্প্রদায়ের বিদ্রোহের কথা বললেও এবং তার অহিংস নীতিকে দায়ী করলেও এই সাম্রাজ্যের পতনের প্রকৃত কারণ হিসেবে উত্তরাধিকারীদের দুর্বলতা, সামরিক শক্তির অবক্ষয় ও অর্থনৈতিক দুর্বলতা, যোগাযোগ ব্যবস্থা, অভিজ্ঞ আমলাতন্ত্র এবং প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ও জাতীয়তাবাদী চেতনার অভাবকে আধুনিক ঐতিহাসিকরা সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে দায়ী করে থাকেন। পরের প্রশ্ন, বৈদিক যুগের আদি পর্বে মহিলাদের অবস্থা সম্পর্কে আপনি কি জানেন? উত্তর বলছি, বৈদিক আর্য সমাজ পিতৃতান্ত্রিক পুরুষ শাসিত হলেও সমাজে নারীর স্থান ছিল মর্যাদাপূর্ণ। বৈদিক যুগের আদি পর্বে আর্য নারী উপযুক্ত শিক্ষা গ্রহণ, বেদপাঠ ও উপনয়নের অধিকারিণী ছিলেন। আর্য নারী বলে ঘোষণা করে বিদেশি প্রভাব মুক্ত দেশীয় শাসন স্থাপনে উদ্যোগী হয়। সুতরাং এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ না বলে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। পরের প্রশ্ন, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল? উত্তর বলছি, 1920 সালের অসহযোগ আন্দোলনের আদর্শ ছিল অহিংস প্রতিরোধ, অর্থাৎ কোনো রকমের রক্তপাত না ঘটানো। কিন্তু উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার অন্তর্গত চৌরচৌরা নামা গ্রামে পুলিশের বন্ধুরা আমরা একটু আগের প্রশ্নে চলে এসেছি। 131 পর হবে 132। আর্য নারীর তারপর হবে বৈদিক মন্ত্র রচনা, অধ্যাপনা, যুদ্ধবিদ্যা ও তর্কযুদ্ধে অংশগ্রহণ প্রভৃতির সঙ্গে যুক্ত ছিল। বিবাহিতা নারী ছিল স্বামীর যথার্থ সহধর্মিণী। ঘোষা, অপালা, লোপামুদ্রা, বিশ্ববাড়া, মমতা প্রভৃতি স্বনামধন্য আর্য নারী শিক্ষার উচ্চতর স্তরে পৌঁছেছিলেন। নারীদের নৈতিকতার মান ছিল খুব উঁচু। পরের প্রশ্ন, সুলতান রাজিয়ার শাসন কেন স্থায়িত্ব অর্জনে ব্যর্থ হয়? উত্তর বলছি, অনুদার, কুচক্রী ও স্বার্থান্বেষী আমির ওমরাহ এবং মোল্লা মৌলভীদের নারী সুলতানের প্রতি ঈর্ষা ও নারীর যোগ্যতা সম্পর্কে হীন মনোবৃত্তি, রাজিয়ার পুরুষসুলভ আচরণ ও পর্দা প্রথা অমান্য ইত্যাদি মোল্লা মৌলভীদের না পছন্দ হওয়া, 40 চক্রের বিরোধিতা করা, তুর্কি ছাড়া অন্যান্য সম্প্রদায়কেও রাজকর্মচারী হিসেবে নিয়োগের জন্য তুর্কি জাতির ক্ষোভ, রাজিয়ার হাতে ক্ষমতা প্রদানের প্রতিদান হিসেবে ওমরাহদের ক্ষমতার ব্যবহার থেকে বঞ্চিত হওয়া এবং রাজিয়ার অদূরদর্শিতা ও মধ্যযুগীয় সামাজিক প্রেক্ষাপট রাজিয়ার স্থায়িত্ব অর্জনকে ব্যর্থ করে দেয়। নেক্সট কোশ্চেন আসা যাক। পরের প্রশ্ন, আকবর কি কোন নতুন ধর্মমতের প্রচার করেন? উত্তর আসা যাক। একটি নতুন ধর্মের কিছু আবশ্যিক উপাদান থাকে, যেমন ধর্ম পুস্তক, একজন ধর্মগুরু বা প্রচারক, কিছু ধর্মীয় রীতিনীতি, একজন ঈশ্বরের কল্পনা ইত্যাদি। কিন্তু দিন ই ইলাহি অর্থাৎ আকবর যেটা প্রচার করেছিলেন, কিন্তু দিন ই ইলাহির ক্ষেত্রে এসব কিছুই ছিল না। সম্রাট আকবর কখনোই নিজেকে ধর্মপ্রচারক বলে দাবি করেননি। আসলে এটি ছিল বিভিন্ন ধর্মের মহত্তম নির্দেশগুলির সমন্বয়। বিভিন্ন ধর্মমতের বিরোধ প্রশমন করে ভারতের রাষ্ট্রীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আকবর এ ধরনের একটি মতাদর্শের প্রচারে প্রয়াসী হন, কিন্তু এটি কোনো স্বতন্ত্র ধর্ম ছিল না।
অর্থাৎ সকল ধর্মের সমন্বয় সাধন করে তিনি একটি সারমর্ম মানুষের মধ্যে প্রচার করেছিলেন। পরের প্রশ্ন, অষ্টাদশ শতকে বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ এর আঞ্চলিক রাজ্যের প্রতিষ্ঠাতা কারা? উত্তরে আসা যাক। অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্যের দুর্বলতা, দরবারের গোষ্ঠীদ্বন্দ্ব প্রভৃতি কারণে বিভিন্ন আঞ্চলিক শাসক স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করে। উক্ত সময়ে বাংলার মুর্শিদকুলি খান, অযোধ্যার সাদাত খাঁ এবং হায়দ্রাবাদে নিজামুলমূলক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, সম্পদের নির্গমন বলতে কি বোঝো? উত্তর বলছি, পলাশির যুদ্ধের পর এবং বিশেষ করে কোম্পানির দেওয়ানি লাভের পর কোম্পানির কর্মচারীরা এবং বেসরকারি ইংরেজ বণিকেরা ভারত থেকে অবৈধ উপায়ে অর্থোপার্জন করে স্বদেশে পাঠাতেন। উচ্চপদস্থ কর্মচারীরা উপঢৌকন ও নজরানা বাবদ লব্ধ অর্থ স্বদেশে পাঠাতেন। এর ফলে ভারতের অর্থব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এই সীমাহীন নিষ্ক্রমণ সম্পদের নিষ্ক্রমণ বা ড্রেন অফ ওয়েলথ নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন আসা যাক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সত্যাগ্রহ বলতে কি বোঝাতেন? গান্ধী কি বোঝাতেন? উত্তর বলছি, সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত এবং অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামকে গান্ধীজি সত্যাগ্রহ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, শত্রুর প্রতি যে মানুষ ঘৃণা বা বিদ্বেষ পোষণ করে না এবং শত্রুকে কোনোভাবেই আঘাত করে না, সেই যথার্থ সত্যাগ্রহী। তার মতে সত্যাগ্রহ হল আত্মার শান্তি বা প্রেমের শক্তি। তাই শত্রুর প্রতি কোনরূপ বিদ্বিষ্ট না হয়ে আত্মকষ্টের মাধ্যমে অহিংস উপায়ে প্রতিপক্ষের হৃদয় ও বিবেককে জাগ্রত করাই হল সত্যাগ্রহের মর্মবাণী। পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন কেন বাংলা বিভাজন করেন? উত্তর বলছি, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত বৃহৎ বঙ্গদেশকে মাত্র একজন গভর্নরের পক্ষে শাসন করা অসম্ভব। তাছাড়া কলিকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের জন্য পূর্ববঙ্গ, আসাম, উড়িষ্যার অবহেলা ও উন্নয়ন ব্যাহত হওয়ার কথা কার্জন বললেও তার বঙ্গভঙ্গের পশ্চাতে ছিল দুরভিসন্ধি। তৎকালীন বাংলাদেশ ছিল ভারতের জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র। তাই বাংলাদেশের ঐক্য ও সংহতি বিনষ্ট করতে পারলে জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল হয়ে পড়বে। তাই তিনি বাংলাকে ভাগ করার পরিকল্পনা করেন। নেক্সট কোশ্চেন আসা যাক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফরাসি আন্দোলনের প্রকৃতি কি ছিল? উত্তর বলছি, ইসলাম ধর্মীয় সংস্কার আন্দোলন রূপে শুরু হলেও অচিরেই এই আন্দোলন রাজনৈতিক রূপ পরিগ্রহ করে। অধ্যাপক নরহরি কবিরাজের মতে এই আন্দোলনের সঙ্গে ধর্মীয় ভাব যুক্ত হলেও তা ছিল একটি কৃষক আন্দোলন। সাম্প্রদায়িক গোঁড়ামি থাকলেও হিন্দু কৃষকরাও এই আন্দোলনের শ্রেণী শোষণ বিরোধী আবেদনে সাড়া দেয় এবং অল্পকালের মধ্যেই ইংরেজ পুষ্ট জমিদারি শাসন, সামন্তবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী আপোষহীন সংগ্রামী চরিত্র ধারণ করে এবং রাজনৈতিক চরিত্র ধারণ করে। পরের প্রশ্ন, 1789 এর ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব কেন বলা হয়? উত্তর বলছি, বুর্জোয়া শ্রেণী অভিজাতদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেয়। ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল বুর্জোয়া সম্প্রদায়। পরবর্তী সংবিধান সভাতে তাদের সুবিধা অনুযায়ী সংবিধান রচিত হয় এবং এই বিপ্লব ছিল বুর্জোয়া শ্রেণীর উত্থানের পর্ব। এই কারণে ঐতিহাসিক লেফেভর, মর্স স্টিফেনসন একে বুর্জোয়া বিপ্লব বলেছেন। পরের প্রশ্ন, নব্য ইতালি আন্দোলন সম্পর্কে আপনি কি জানেন? উত্তর বলছি, ইতালি ঐক্য আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ জোসেফ ম্যাৎসিনি 1832 খ্রিস্টাব্দে নব্য ইতালি নামে একটি যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এবং এর সদস্য হতে পারত। ম্যাৎসিনি মনে করতেন, অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর যুবশক্তিকে সংঘবদ্ধ করে জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত করলে শুধু অস্ট্রিয়া নয়, পৃথিবীর যে কোনো
প্রতিক্রিয়াশীল শক্তিকে রুখে দেওয়া সম্ভব। এই দলের সদস্যগণ সামরিক শিক্ষা গ্রহণ করে কালো পোশাক পরিধান করত। পরের প্রশ্ন আসা যাক। ভার্সাই সন্ধিকে কেন আরোপিত শান্তি বলে অভিহিত করা হয়? উত্তর, ভার্সাই সন্ধিতে 1919 প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকেই সম্পূর্ণভাবে দায়ী করা হয়। এর জন্য জার্মানির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিপুল পরিমাণ ক্ষতিপূরণ ও অসম্ভব অপমানকর শর্ত চাপিয়ে দেওয়া হয়। এছাড়া ভার্সাই সন্ধির শর্তাবলী রচনার সময় জার্মানির প্রতিনিধিদের আহ্বান করা হয়নি। অনিচ্ছা সত্ত্বেও ওই চুক্তিকে তাদের স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এই জন্য ভার্সাই সন্ধিকে আরোপিত চুক্তি বা ডিক্টেটেড পিস বলা হয়। পরের প্রশ্ন আসা যাক। নাৎসিবাদ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধ বিধ্বস্ত জার্মানিতে হিটলারের নেতৃত্বে এক বিশেষ একনায়কতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা হয়, যেখানে জার্মান জাতির শ্রেষ্ঠত্ব, বৃহত্তর জার্মান রাষ্ট্র গঠন, ইহুদি বিতাড়ন, সাম্যবাদের বিরোধিতা ও এক সর্বাত্মক বর্ণভিত্তিক আগ্রাসনমুখী কর্মসূচি এবং জার্মানির বিশ্ব শাসনের জন্মগত অধিকারের কর্মসূচি পরিলক্ষিত হয়, তা নাৎসিবাদ নামে পরিচিত। হিটলারের মেইন ক্যাম্পকে বা আমার সংগ্রাম, বাংলায় মেইন ক্যাম্পের বাংলা অর্থ হচ্ছে আমার সংগ্রাম, হিটলারের মেইন ক্যাম্পকে এই মতবাদের বাইবেল বলা হয়। নেক্সট, সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী 3 জন নেতার নাম লেখো। উত্তর বলছি, ইহারা আরেকটা প্রশ্ন আছে এর সঙ্গে, ইহারা কোন কোন অঞ্চলে বিস্তার লাভ করে? উত্তর বলছি, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য 3 জন হলেন লক্ষ্মীবাঈ। লক্ষ্মীবাঈ কোথাকার মানুষ ছিলেন? তিনি ঝাঁসিতে বিদ্রোহ পরিচালনা করেছিলেন। নানা সাহেব, তিনি বিদ্রোহ পরিচালনা করেন কানপুরে। কুনওয়ার সিং নেতৃত্ব দেন বিহারের আরা অঞ্চলে। মহাবিদ্রোহের প্রধান কেন্দ্রগুলি হল দিল্লি, কানপুর, লখনৌ, বেরেলি, ঝাঁসি, আরা প্রভৃতি। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন আসা যাক। আইন অমান্য আন্দোলনে লবণকে কেন বেছে নেওয়া হয়েছিল? অন্য কোনো কিছুকে কেন বেছে নেওয়া হয়নি? উত্তর আসা যাক। লবণ একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা সর্বস্তরের মানুষের কাছেই অত্যাবশ্যক। প্রায় নিখরচায় উৎপাদন করা যায় এই লবণ তৈরিও ছিল ভারতবর্ষের নিকট দণ্ডনীয় অপরাধ এবং বিদেশ থেকে আমদানিকৃত লবণের ব্যবহার ছিল বাধ্যতামূলক। এছাড়া চড়া হারে লবণ কর সম্বন্ধেও ভারতবাসীর ক্ষোভ ছিল। আবার সে সময় অধিকাংশ ভারতবাসী এতটাই দরিদ্র ছিল যে তারা তাদের অন্ন লবণ সহকারে গ্রহণ করত। তাই গান্ধীজি অনুভব করেন, লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হলে জনগণ তাতে সাড়া দেবেই। সে কারণে আইন অমান্য আন্দোলনে লবণকে বেছে নেওয়া হয়েছিল। আজকের শেষ প্রশ্ন আসা যাক বন্ধুরা। পাল বংশের শিক্ষা পাল বংশের শিক্ষা, সাহিত্য এবং শিল্পের উৎকর্ষ সম্পর্কে যা জানো লেখো। উত্তর বলছি, শিক্ষা, সাহিত্য ও শিল্পের ক্ষেত্রে পাল যুগ চরম উৎকর্ষতা লাভ করে। জগৎ বিখ্যাত নালন্দা, অদন্তপুর, বিক্রমশিলা, সোমপুরী বিশ্ববিদ্যালয় ছাড়াও দগাদল, পাণ্ডুভূমি, ত্রৈকোক্ত ত্রৈকোক্ত, দেবীকোটা প্রভৃতি
বিহারগুলি ছিল শিক্ষার শ্রেষ্ঠ পীঠস্থান। অতীশ, দীপঙ্কর, শীল রক্ষিত, কল্যাণ রক্ষিত প্রভৃতি ভারতখ্যাত পণ্ডিতেরা এখানে অধ্যাপনা করতেন। বাংলা সাহিত্যের আদিপুরুষ চর্যাপদ, সংস্কৃত সাহিত্যে অলঙ্কার বহুল গৌড়রীতি প্রভৃতির পাশাপাশি কেশব মোড়, শ্রীধর, ন্যায়কর নন্দী, সন্ধ্যাকর নন্দী, জিমুদ্বাহন প্রভৃতি সাহিত্যিক ও বিদগ্ধ পণ্ডিতেরা সাহিত্যকে সমৃদ্ধ করেন। পাহাড়পুর, সোমপুর, বিক্রমশিলার স্থাপত্য শিল্প, ময়নামতির মৃৎশিল্প, বিশদমতি সদাশিব মূর্তি ভাস্কর্য শিল্পের ও চিত্রশিল্পে অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা শ্রেষ্ঠ নিদর্শন। ধীমান ও বিদপাল ছিলেন এ যুগের শ্রেষ্ঠ শিল্পী। বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামী দিন আবার নতুন প্রশ্ন, অর্থাৎ আমরা 146 থেকে শুরু করব। আজকে 145 পর্যন্ত আলোচনা করলাম আমরা। আগামী দিন আমরা 146 থেকে শুরু করব। ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা যদি এর মাধ্যমে, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যৎসামান্য উপকার পেয়ে থাকো, তাহলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তাতে লাইক করলে কি হবে, পরের ভিডিও বানানোর জন্য একটু প্রেরণা তৈরি হবে। তাহলে আজকে চলো আসা যাক, এ পর্যন্তই থাক। ধন্যবাদ।